হ্যাঁ গো, চলো তো আমরা আজ আমাদের ছেলের জন্য মেয়ে খুঁজে নিয়ে আসি। আমাদের ছেলেটা যে অনেক বড় হয়ে গেছে গো। তুমি একদম ঠিক কথাই বলেছো টুম্পা। চলো চলো, আমাদের আর দেরি করা যাবে না। উত্তরের গ্রামে আমি একটা মেয়ে দেখেছি, আমাদের ছেলের সঙ্গে ওই মেয়েটাকে বেশ মানাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো চলো তাহলে। টুম্পা আর রমেশ মিলে নিজেদের ছেলের বউ খোঁজার জন্য বেরিয়ে পড়ে। এরপর তারা হাঁটতে হাঁটতে সুখীর বাড়িতে গিয়ে পৌঁছায়। সুখী দিদি, আসলে তোমাদের মেয়েকে আমাদের ভীষণ পছন্দ হয়েছে গো, তাই আমরা তোমার মেয়েকে আমাদের ছেলের জন্য নিয়ে যেতে চাই গো। আমি তো শুনেছি আপনার ছেলের বউ হওয়ার জন্য যেই চায় তাকেই নাকি ভূতে আক্রমণ করে, আর আমি মা হয়ে কিনা এমন একটা ভুতুরে বাড়িতে আমার মেয়েকে বিয়ে দেবো, সেটা আপনি ভাবলেন কি করে? হ্যাঁ, বলছি আপনি বেরিয়ে যান, আমাদের বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যান। আরে আরে, না না, আপনার কোথাও ভুল হচ্ছে। ওসব তো আমাদের পাশের বাড়ির শর্মিলার বানানো কথা। তুমি ওসব কথা একদমই বিশ্বাস করো না সুখী দিদি। তুমি শুধু তোমার মেয়েকে আমার ছেলের বউ বানিয়ে দাও, দেখবে তোমার মেয়েকে আমরা কেমন রাজরানীর মতো রাখি। আপনারা দয়া করে আমার বাড়ি থেকে এখন আসুন তো, আসুন। আপনাদের যে আমার একদমই আর ভালো লাগছে না। আপনারা যদি আমার ভালো কথা না চান তবে কিন্তু আমি আপনাদের ঘাড় ধাক্কা দিতে বাধ্য হব। সুখীর এমন কথা শুনে রমেশ আর টুম্পা সুখীর বাড়ি থেকে বেরিয়ে যায়। আজ শুধু আমি বাড়িতে ফিরি, তারপর ওই পাশের বাড়ির শর্মিলার আমি কি হাল করি তুমি শুধু দেখো। এই শর্মিলা, এই ছোট লোকের বাচ্চা, আমরা বড় লোক জন্য নিজের মেয়েকে আমাদের গলায় ঝুলিয়ে দিতে চাস? হ্যাঁ, নিজের মেয়েকেই তো আমাদের ছেলের পেছনে লেলিয়ে দিয়েছিস, আবার কিনা সবাইকে বলে বেড়াচ্ছিস যে আমাদের বাড়িতে ভূত আছে। এই এই, দেখ টুম্পা, শোন, দেখ টুম্পা, দেখ, একদম মুখ সামলিয়ে কথা বলবি বলে দিচ্ছি। আমার মেয়ে কখনোই তোর ছেলের পেছনে লাগেনি, বুঝেছিস তো? বরং তোর ছেলে আমার নিষ্পাপ মেয়ের পিছনে পেছনে ঘোরে, আমি নিজের চোখে দেখেছি। একদম বাজে কথা বলবি নাই বলে দিলাম। আমার ছেলেটাকে সহজ সরল পেয়ে দুই মামে মিলে আমার ছেলের কানটাকে খেয়েছিস তোরা। আজ আসুক আমার ছেলেটা, আজ বাড়িতে আসুক, আজ আমি তো ওকে নিয়ে শহরে যাব। আমি আমার ফুটফুটে ছেলের জন্য শহর থেকে সুন্দর পরীর মতো একটা বউ নিয়ে আসবো, তোরা দেখে নিস, বুঝেছিস? এরপর রমেশ আর টুম্পা মুখ মুচড়িয়ে নিজেদের বাড়িতে চলে আসে। বাবা রকি, আমি তোর জন্য শহর থেকে মেয়ে নিয়ে আসবো বাবা, তুই তৈরি হয়ে থাকিস তো। মা, তোমরা আবার এসব কি বলছো বলো তো? আমি তো তোমাদের অনেক আগে বলে দিয়েছি আমি বিয়ে করলে শালুকেই বিয়ে করব, তাছাড়া অন্য কাউকে আমি বিয়ে করব না। ওই কালো কুৎসিত মেয়ে কোনোদিনও আমার বাড়ির বউ হতে পারবে না, বুঝেছিস তুই? আমি শহর থেকে মেয়ে নিয়ে এসে তোর সাথে বিয়ে দেব, এটাই আমার শেষ কথা। বাবা, ও বাবা, বলছি কি, তুমি একটু কষ্ট করে মাকে বোঝাও না, আমি যে শালুকে খুব পছন্দ করি। তোর মা যা বলেছে সেটাই হবে, কারণ আমি তোর মায়ের সাথে একমত। বুঝতে পেরেছিস তো? রাত অনেক হয়ে এসেছে, যা এবার ঘরে গিয়ে বিশ্রাম কর। রমেশ আর টুম্পা নিজেদের ঘরে চলে যায়, আর এদিকে রকি চুপি চুপি শালুর কাছে চলে যায়। চালু, তোমার পরিবার আর আমার পরিবার তো আমাদের সম্পর্কটা একেবারেই মানতে চাইছে না। এবার আমরা কি করব বলো তো? আরে আরে, তুমি এত হতাশ কেন হচ্ছ? আমাদের তো বুদ্ধি আছে নাকি, এরপর থেকে আমরা বুদ্ধি দিয়ে কাজ করব, চিন্তা করো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি বরং তোমার বুদ্ধি আঁটতে থাকো। রাজ্যে অনেক হয়ে গেছে, কেউ দেখে নিলে সমস্যা। আমি বরং বাড়িতে ফিরে যাই। রকি নিজের বাড়িতে ফিরে যায়, তার সাথে সাথে শালুও নিজের বাড়িতে ফিরে যায়। এদিকে গভীর রাত হয়ে আসে আর সবাই ঘুমিয়ে পড়ে। সাত সকালবেলা এমন কুৎসিত একটা মুখশ্রী দেখে সারাটা দিন আমার খুব খারাপ যাবে। ও বাবা, এসব ফালতু মহিলার সঙ্গে কথা বলে আমি সাত সকালবেলা আমার এনার্জি গুলো একদমই নষ্ট করতে চাই না, যত সব। তার থেকে ভালো আমি বরং আমার বাড়িতেই ফিরে যাই। এরপর টুম্পা আর শর্মিলা দুজন দুজনের ঘরে চলে যায়। এদিকে টুম্পা আর রমেশ মিলে টুম্পার বোনের বাড়িতে যায় আর গিয়ে তার বোনের মেয়েকে বউ করার জন্য নিজেদের বাড়িতে নিয়ে আসে। মাসি, ও মাসি, আমি আসার সময় শুনলাম তোমাদের বাড়িতে নাকি ভূত আছে গো। ও মাসি, সত্যি কি তোমাদের বাড়িতে ভূত আছে? বলেন আমাকে। ও মাসি, ওসব যে বানানো কথা রে মা, তুই যা ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নে। রেনু আর কোনো কথা না বাড়িয়ে ঘরে চলে যায়। এদিকে রাত হয়ে আসে আর ওরা সবাই ঘুমিয়ে পড়ে। এমন সময় একটা কালো ছায়া এসে রেনুর আশেপাশে হাঁটাহাঁটি করতে থাকে, আর এরই মধ্যে রেনুর ঘুম ভেঙে যায়। রেনুর ঘুম ভেঙে যেতেই সে ছায়াটা হেঁটে হেঁটে বাইরে যেতে থাকে। আরে আরে, এসব আবার আমি কি দেখছি? বাবা 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 বাবা, বাবারে বাবা, এ তো মনে হচ্ছে ভূত আর ভূতের ছায়া। কিন্তু এই ভূতের ছায়াটা কোথায় যাচ্ছে? রেনু বিছানা থেকে উঠে দাঁড়াতেই সেই কালো ছায়াটা রেনুর গায়ে কাজ ছুটতে থাকে। এসব আবার আমি কি দেখছি? ভূত আবার কখনো কাজ ছড়ে নাকি?
ভূত তো শুনেছি জাদু ছড়ে, ব্যাপারটা তো আমার একদমই ঠিক লাগছে না, একটু অন্যরকম লাগছে। না না, আমাকে জানতেই হবে এটা কিসের ভূত। রেনু দ্রুত সেই ছায়াটার কাছে যায় আর ছায়াটাকে ধরে টেনে হেঁচড়ে আলোতে নিয়ে আসে। এগিয়ে কি, তুমি তো দেখছি একটা কালো মেয়ে, তা বলছি কে তুমি? আমার নাম শালু। সেটা না হয় আমি বুঝলাম, কিন্তু তুমি আবার ভূতের ছদ্মবেশ কেন নিয়েছো গো? আসলে আমি আর রকি একে অপরকে অনেক ভালোবাসি, কিন্তু আমাদের দুজনের পরিবার এটা কখনোই মেনে নিতে পারেনি। তাই রকির যেন অন্য কোথাও বিয়ে না হয়, সেই জন্য আমি এরকম ছায়া সেজে সবাইকে ভয় দেখাই। ও, এই ব্যাপার। কিন্তু সবাই তো তোমাদের সঙ্গে অনেক অন্যায় করেছে। ঠিক আছে, চলো, আমি নিজ দায়িত্বে তোমাদের বিয়ে দেব। ঠিক তখনই সেখানে টুম্পা চলে আসে। একদম না, আমি সেটা কোনোদিনও মেনে নিতে পারবো না। আর এই মেয়ে এত রাতে এখানে কেন এসেছে? হ্যাঁ, আজ তো আমি এই মেয়েকে একদম টুকরো টুকরো করে নদীর জলে ভাসিয়ে দেব। টুম্পা কারো কোনো কথা না শুনে রান্নাঘরে যায় আর একটা ছুরি নিয়ে বেরিয়ে আসতে ধরে। অমনি মোমবাতির আগুন টুম্পার শাড়িতে লেগে তার পুরো শরীরে আগুন ধরে যায়। এ কে কি? আমার শরীরে তো দেখছি আগুন লেগেছে। কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও আমাকে, আমার শরীরে যে আগুন লেগেছে, বাঁচাও আমাকে। টুম্পার এমন চিৎকার চেঁচামেচি শুনে সেখানে দৌড়ে রেনু আর শালু আসে। এভাবে উনি কিনা আমার চোখের সামনে পুড়ে মরে যাবে, আমি তো সেটা কোনোদিনও মেনে নিতে পারবো না। হাজার হোক উনি তো আমার মায়ের মতোই, আমাকে যে ওনাকে বাঁচাতেই হবে। শালু কোনো কিছু না ভেবেই আগুনে ঝাঁপ দিয়ে টুম্পাকে বাইরে বের করে নিয়ে আসে আর দ্রুত করে এক বালতি পানি এনে টুম্পার শরীরে ছিটিয়ে দেয়, আর সাথে সাথে টুম্পার শরীর থেকে সমস্ত আগুন নিভে যায়। দেখেছো তো মাসি, গায়ের রঙের জন্য তুমি যাকে এত অপছন্দ করেছো সেই তোমার বিপদে সবার আগে পাশে থেকেছে আর আগুনে ঝাঁপ দিয়েছে, দেখলে তো? তাই আমি বলি কি, তুমি সবকিছু ভুলে গিয়ে ওদের দুজনকে মেনে নাও। মারে, তুই ঠিকই বলেছিস, আমি যে আমার ভুল বুঝতে পেরেছি। গায়ের রং দিয়ে কারো মন বিচার করা যায় না। শর্মিলা আর মা শালু, তোরা দুজন আমাকে ক্ষমা করে দে। আর হ্যাঁ রে শর্মিলা, আমার ছেলের সঙ্গে তোর মেয়ের বিয়ের আয়োজন কর, ধুমধাম করে পুরো গ্রাম দেখবে তোর মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে। আচ্ছা রে, ঠিক আছে, তুই যা বলছিস তবে যে তাই হবে। এরপর সবাই মিলে অনেক খুশি হয়ে ধুমধাম করে রকি আর শালুর বিয়ে দেয়, আর এই বিয়ের মধ্য দিয়েই দুই পরিবারের ঝগড়ার অবসান ঘটে। অনেকদিন আগের কথা। সোনারগাঁ গ্রামের মানুষেরা কন্যা সন্তান জন্মানোটাকে পাপ বলে মানত। গ্রামের কোনো পরিবারে কন্যা সন্তান জন্ম নিলে গ্রামের মোড়ল ও লোকেরা সেই সন্তানটিকে মেরে মাটিতে চাপা দিয়ে দিত। এটা তাদের গ্রামের এক প্রথা ছিল। সেই গ্রামে পুরুষই সব ছিল। ওই গ্রামে ধীরেন আর গৌরী নামে এক দম্পতি বাস করত। গৌরী গর্ভবতী ছিল। ভালোই যাচ্ছিল ধীরেন আর গৌরীর জীবন। গৌরী, একটু এদিকে শুনে যাও তো। ডাকছো কেন? শহরে যাচ্ছি, তোমার কি কিছু লাগবে? না গো, আমার কিচ্ছু লাগবে না। তবে তুমি একটা কাজ করো, সুন্দর দেখে একটা জামা নিয়ে এসো তো। যদি আমাদের মেয়ে হয় তবে ওকে পরাবো। এ কি অলক্ষণে কথা বললে? আমাদের কোনো মেয়ে হবে না, আমাদের তো ছেলে হবে। মেয়ে হলেই তাকে মরতে হবে, তুমি জানো না? এই গ্রামে মেয়েদের কোনো জায়গা নেই। আর কোনোদিন যেন তোমার মুখে এই কথা না শুনি, তবে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এই কথা বলে ধীরেন সেখান থেকে চলে যায়। হে ভগবান, এ আমার কোন গ্রামে বিয়ে হলো? যদি আমার মেয়ে হয় তবে আমি কিছুতেই আমার মেয়ের কোনো ক্ষতি হতে দেব না। এভাবে কিছুদিন কেটে যায়, আর হঠাৎই একদিন গৌরী কন্যা সন্তানের জন্ম দেয়। ওই গ্রামে তোলপাড় হয়ে যায় যে গৌরী কন্যা সন্তানের জন্ম দিয়েছে। গৌরী নিজেও ভয় পেয়ে যায় যে তার বাচ্চার কি হবে। আমি আমার বাচ্চার কিছুই হতে দেব না। গৌরী, গ্রামের সব লোক রেগে আছে, তুমি এক্ষুনি কন্যাকে তাদের হাতে দিয়ে দাও। এক্ষুনি একে মারা হবে, নইলে গ্রামে আন্দোলন শুরু হয়ে যাবে। আমি কিছুতেই আমার মেয়েকে দেব না। আমার মেয়েকে আমি মরতে দেব না। তুমি কেমন বাবা, হ্যাঁ, যে নিজের মেয়েকে মারতে চাও? আমি কোনো কন্যা সন্তানের পিতা হতে চাই না। তুমি এই মেয়েকে নিয়ে এই গ্রামে থাকতে পারবে না।
আর একটু পরে গ্রামের মোড়ল সেখানে আসে আর গৌরীর কন্যাকে মারতে যায়। খবরদার, আমার মেয়ের গায়ে কেউ হাত দেবেন না। ও আমার মেয়ে, আমি ওকে রক্ষা করব। তোর কারণে আমরা গ্রামের রীতি ভঙ্গ করতে পারবো না। তুই ওই মেয়েকে নিয়ে এই গ্রামে কিছুতেই থাকতে পারবি না। তোকে এক্ষুনি এই গ্রাম থেকে চলে যেতে হবে। এই বলে গ্রামের সকলেই গৌরীকে অনেক মারধর করে আর গ্রাম থেকে বের করে দেয়। গৌরী তার সন্তানকে নিয়ে হাঁটতে হাঁটতে এক জঙ্গলে এসে যায়। দুদিন ধরে না খাওয়া গৌরী মার খাওয়াতে আরো কমজোর হয়ে যায়, ঠিক মতো হাঁটতেও পারছিল না। আর হঠাৎই গৌরী মাটিতে পড়ে যায় আর জল জল বলে চিৎকার করতে থাকে। ভগবান, জল জল, আমার মেয়ে। এই কথা বলে গৌরী সেখানেই মারা যায়। আর ওই জঙ্গলের পাশ দিয়েই নীলা ও তার স্বামী মহেন্দ্র যাচ্ছিল। আর হঠাৎই একটি বাচ্চার কান্নার শব্দ শুনে তারা দাঁড়িয়ে যায়। শুনছো, এই বাচ্চাটা তো কাঁদছে আর মনে তো হচ্ছে ওর মা মারা গেছে। দেখো না, কত সুন্দর অবুঝ বাচ্চা। শোনো না, আমাদের তো কোনো বাচ্চা নেই, সেজন্যই হয়তো ভগবান এই বাচ্চাটিকে আমাদের কাছে পাঠিয়েছে। ঠিক বলেছ গো, চলো আমরা এই বাচ্চাটিকে আমাদের সাথে করে নিয়ে যাই। এরপর তারা দুজন বাচ্চাটিকে কোলে তুলে নিয়ে তাদের বাড়িতে যায় আর বাচ্চাটির যত্ন নিতে থাকে। আর এদিকে অকাল মৃত্যু আর বাচ্চার প্রতি ভালোবাসার জন্য গৌরী ডাইনি হয়ে যায়। আর সে তার বাচ্চার খোঁজ করতে করতে একসময় জানতে পারে যে তার বাচ্চা মহেন্দ্র আর নীলা নামে এক দম্পতির কাছে আছে। এজন্য ডাইনি প্রতিদিনই তার সন্তানকে দেখতে যায়। আমার মেয়ে এখানে অনেক ভালো আছে। এরা দুজন আমার মেয়েকে অনেক ভালোবাসে। আমাকে এবার ওই গ্রামে যেতে হবে। ওই গ্রামের প্রত্যেককে উচিত শিক্ষা দিতে হবে। আমি ওই গ্রামের কোনো পুত্র সন্তানকে আর বাঁচতে দেব না। এরপর ওই ডাইনি সেই গ্রামে যায় আর গ্রামের যেই দম্পতি পুত্র সন্তানের জন্ম দেয় তাদের সবার চোখের আড়ালে সেই ডাইনি পুত্র সন্তানদের মেরে ফেলে। আস্তে আস্তে গ্রামের পুত্র সন্তান কমতে থাকে আর গ্রামে পুরুষের সংখ্যাও কমতে থাকে। আমি এই গ্রামে কোনো পুত্র সন্তানের জন্ম হতে দেব না। এখন এই গ্রামের একটাই প্রথা হবে যে এই গ্রামে কোনো পুত্র সন্তান বাঁচবে না। আমি বাঁচতে দিব না, সবাইকে মরতে হবে। এই গ্রামে শুধু কন্যা সন্তান থাকবে আর কোনো কন্যা সন্তান এই গ্রামে মরবে না। আমি ওই মোড়লকে আর কোনো কন্যা সন্তানকে মারতে দেব না। আস্তে আস্তে গ্রামের ডাইনির ওই উৎপাত সবাই বুঝতে পারে আর গ্রামবাসীরা যেই কন্যা সন্তানকে মারতে যায় তখনই ডাইনি সেখানে আসে আর বাচ্চাকে বাঁচিয়ে নেয় আর পুরুষদের মেরে ফেলে। গ্রামে এসব দেখে গ্রামের মোড়ল এক ঋষি বাবার কাছে যায় আর সব কথা খুলে বলে। আর ঋষি ধ্যান করে যজ্ঞ করে ডাইনির ব্যাপারে সবকিছু জেনে যায়। এসব তোদের পাপের শাস্তি। পাপের শাস্তি? কে এসব করছে বাবা? তোদের গ্রামের গৌরী নামের এক মেয়ে, সে কন্যা সন্তানের জন্ম দিয়েছিল বলে তোরা তাকে অনেক মারধর করে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিলি। আর সে ক্ষুধার্ত আর তৃষ্ণায় সাথে তোদের নির্মম অত্যাচারের জন্য মারা যায়। আর ওর শরীর সৎকার না করার জন্য আর তোদের কুপ্রথার জন্য ও এক ডাইনি হয়ে যায়। তাই ওই ডাইনি এই গ্রামে কোনো পুত্র সন্তানের জন্ম নিতে দেয় না। কেউ পুত্র সন্তান জন্ম দিলে তাকে মেরে ফেলে। আর কন্যা সন্তানদের তোদের হাত থেকে রক্ষা করে তোদের উচিত শিক্ষা দিতে চায়। এসব তোদের অন্যায়ের শাস্তি। শোন, কন্যা সন্তান জন্মানোটা কোনো পাপ নয়, এটাও তো ভগবানেরই দান। তোরা ভগবানের সৃষ্টির অমর্যাদা করেছিস, এর শাস্তি তো তোদের প্রাপ্য। বাবা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমাদের সত্যি অন্যায় হয়েছে। সত্যিই তো, ছেলে বা মেয়ে দুটোই ভগবানের সৃষ্টি। আমাদের এসব সত্যি অন্যায় হয়েছে। এখন আপনি আমাদের বাঁচাতে পারেন বাবা। ওই ডাইনির হাত থেকে আমাদের বাঁচান বাবা। ঠিক আছে, চল তোদের গ্রামে চল। এরপর ঋষি গ্রামে গিয়ে যজ্ঞ করে আর ডাইনিকে ডাকতে থাকে। তখন গৌরীর ডাইনি সেখানে হাজির হয়। তুই আর এই গ্রামের কারো কোনো ক্ষতি করিস না।
এই গ্রামের সকলেই তাদের ভুল বুঝতে পেরেছে। তুই এদের ক্ষমা করে দে। তুমি আমাদের ক্ষমা করে দাও মা, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আমি তোদের ক্ষমা করে দিতে পারি, তবে তোদেরও কথা দিতে হবে আজকের পর থেকে এই গ্রামে আর কখনো কোনো কন্যা সন্তানকে মারা হবে না। আর আমার মেয়ে পাশের গ্রামের এক দম্পতির কাছে আছে। যদি আমার মেয়ে এই গ্রামে থাকে তবেই আমার আত্মার মুক্তি হবে। তোমার কথাই হবে, আজ থেকে এই গ্রামে কোনো কন্যা সন্তান মরবে না, আর তোমার মেয়েও এই গ্রামেই থাকবে। এরপর গৌরীর মেয়েকে গ্রামে আনা হয় আর গৌরীর শরীর জঙ্গল থেকে এনে সৎকার করা হয়। এরপর থেকে গ্রামে আর কোনো কন্যা সন্তানকে মারা হতো না। গ্রামের প্রত্যেক ছেলে মেয়েকে সমান চোখে দেখা হতো। প্রতিদিনের মতো সন্ধে পেরিয়ে গভীর রাত নেমে আসতেই ডিঙে ভাঙা গ্রামের চালতা বন যেন অন্ধকারে ছেয়ে যায়। সেই অন্ধকারে হারিকেন হাতে নিয়ে বেরিয়ে আসে এক ডাইনি বুড়ি। সোজা হয়ে সে হাঁটতে পারে না, চুলগুলো যেন তার মাথায় জটা পাকিয়ে রেখেছে। প্রতিদিন সে একা একা বেরিয়ে একটা একটা করে চালতা নিয়ে বস্তায় ভরতে থাকে। একটা চালতাও সে সেখান থেকে কাউকে নিয়ে যেতে দেয় না। তার এই চালতার বোন পাহারা দেয় দুটো চেলা, হামদো আর মামদো। এই হামদো, এই মামদো, বলি মুখ পোড়া পোড়া দুটো, গেলি কই? তোদের দেখতে পাচ্ছি না কেনে? ডাইনি বুড়ির কথা শুনে হামদো আর মামদো চালতা গাছ থেকে বুড়ির সামনে নেমে আসে। এই তো আমরা তোমার সামনেই দাঁড়িয়ে আছি। তারপর হামদো আর মামদো ডাইনি বুড়ির হারিকেনের সামনে আসে। আসলে ডাইনি বুড়ি ভালোভাবে চোখে দেখতে পায় না, হারিকেনের আলোই তার সম্বল। তারপর হারিকেনটা হামদো আর মামদোর সামনে তুলে ধরে। শোন, তোরা ভালো করে চালতা বনকে পাহারা দে, আমি একটু গ্রামের দিকে যাচ্ছি। খিদে আমার পেট জ্বলে যাচ্ছে, যতই খাচ্ছি এ জন্মের খিদে যেন আমার মিটছে না। দেখি গ্রামের দিকে কিছু মুরগি, ভেড়া, ছাগল পাই কিনা। এই বলে ডাইনি বুড়ি হারিকেন হাতে নিয়ে রাতের অন্ধকারে গ্রামের দিকে যায়। সেখানে গিয়ে একটা বাড়ির সামনে সে ঘুরতে থাকে আর কর্কশ গলায় সে একই কথা বারবার বলতে থাকে। খিদে পেয়েছে, আমার খুব খিদে পেয়েছে। হাতের সামনে যাকেই পাবো তাকেই ছিঁড়ে ছিঁড়ে খাবো। কাউকে ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। ওই সময়ে সেই পাশের বাড়িতে একজন নবদম্পতি বসে গল্প করছিল। বলছি গিন্নি, তুমি বাড়িতে আর এত গয়নাগাটি পরে থেকো না। গ্রামের চোর শেষরদের যা উপদ্রব, খবর পেলেই ব্যাস। তুমি এর থেকে বরং কাল সকালে সব গয়নাগাটি খুলে আলমারিতে তুলে রেখো। হ্যাঁ গো হ্যাঁ, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। এখন চলো তো, অনেক রাত হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়ো। ঠিক তখনই তারা বাইরে কিসের যেন একটি শব্দ শুনতে পায়। বাহিরে কিসের যেন একটা শব্দ শোনা যাচ্ছে। আমার সন্দেহটাই কি ঠিক? নিশ্চয়ই কোনো চোর এসেছে। তুমি এখানে চুপটি করে বসো, আমি বাহিরে গিয়ে দেখছি। বেটাকে আজ মেরে মাথা ফাটিয়ে দেব। এই বলে সে একটা লাঠি হাতে নিয়ে বাইরে বেরিয়ে যায়। ওগো, ওগো শোনো, তুমি একা যেও না। শোনো, শোনো বলছি, শোনো আমার কথা। এই কে রে চুরি করতে এসেছিস? সাহস থাকলে সামনে এগিয়ে আয়। তারপর সে এদিক ওদিক ঘুরতেই দেখতে পায় উঠোনের দিকে কে যেন হারিকেন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। প্রচন্ড রেগে গিয়ে তার দিকে এগিয়ে যায়। সামনে এগিয়ে যেতেই ডাইনি তার হারিকেনটা তুলে মুখের দিকে তাকায়। তার দিকে তাকাতেই লোকটি প্রচন্ড ভয় পেয়ে যায়। লোকটি সেখানেই থর থর করে কাঁপতে থাকে। ডাইনি বুড়ির চোখ থেকে সে যেন চোখ সরাতেই পারছে না। অনেক চেষ্টা করার পরেও তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোয় না। চিৎকার করে কাউকে ডাকতে পারে না। এতক্ষণ হয়ে গেল, মানুষটা এখনো এলো না। কোথায় যে গেল? আমি কি একবার বাইরে গিয়ে দেখবো? না, না না, আমার ঠিক ভালো মনে হচ্ছে না। আমি নিজেই একবার গিয়ে দেখি। বাইরে গিয়ে সে এদিক ওদিক দেখতে থাকে।
কিন্তু কোথাও কাউকে দেখতে পায় না। তারপর সে উঠোনে দেখতে পায় তার স্বামীর হাতের লাঠিটা সেখানে পড়ে রয়েছে। কাছে যেতেই হারিকেনের আলোয় সে দেখতে পায়, হারিকেনের আলোয় যা দেখে তা দেখে তার চোখ কপালে উঠে যায়। সে দেখতে পায় মাটিতে লাল রঙের রক্তের বন্যা বয়ে যাচ্ছে। প্রচন্ড ভয়ে সে সেখানে কান্না করতে শুরু করে। কি, হায় গো হায়, এ আমার কি সর্বনাশ হলো গো। গভীর রাতে যে তাকে নিশীথে ডেকে নিয়ে গেছে। ওগো, কে কোথায় আছো গো? কে কোথায় আছো? এসো এসো, আমার স্বামীকে বাঁচাও, বাঁচাও আমার স্বামীকে। তার কান্না শুনে আশেপাশের সমস্ত লোক সেখানে ছুটে আসে। এখানে এসে ঘটনা শুনে তাদের ঘাড় হিম হয়ে যায়। তারপর গ্রামের এক ব্যক্তি বলে, ও বাবা, এই যে নিশির ডাক, গ্রামে আবার ভূত পেতের উৎপাত বাড়লো নাকি? তবে তো খুব সাবধানে থাকতে হবে। এইভাবে বেশ কয়েকদিন কাটতে থাকে। যেদিন যেদিন ডাইনি বুড়ি খিদের জ্বালায় থাকতে পারে না, সেদিন সে হারিকেন হাতে নিয়ে গ্রামের ভেতর চলে যায়। আর তার হারিকেনের আলোর সামনে যে আসে সে আর বেঁচে ফিরতে পারে না। তাকে মেরে সে জঙ্গলের দিকে টেনে নিয়ে যায়। শুধু সকালবেলা গ্রামের লোকেরা দেখতে পায় সেই জায়গায় রক্তের বন্যা বয়ে গেছে। একদিন সকালবেলায় কমলা তুলসী গাছে পুজো করছিল। ঠিক সেই সময় বানি আর টুকাই তার সামনে এসে বলে, মা, ও মা, আমাদের খুব চালতা দিয়ে টক ভাত খেতে ইচ্ছে করছে। আমি আর দিদি যাব চালতা তলা থেকে কয়েকটা চালতা কুড়িয়ে আনতে। খবরদার না, ওই চালতা তলার দিকে একদম পা বাড়াবি না বলে দিলাম। অত গভীর জঙ্গলে কোথায় না কোথায় সাপ খোপ থাকবে। তারপরেও এখন গ্রামে যেসব শুরু হয়েছে, একদম যাবি না। ও মা, আমাদের যেতে দাও না, আমি আর ভাই যাব, কয়েকটা চালতা কুড়িয়েই আসবো, একটুও দেরি করব না। আরে বানি, তোর ভাই নয় ছোট, কিন্তু তুই তো বড় হয়েছিস নাকি? তুইও ওর তালে তাল মেলাচ্ছিস। চুপচাপ গিয়ে দুজনে পড়তে বস, তোদের যেন আমি বাইরে না দেখতে পাই। আর জোরে জোরে পড়বি, রান্নাঘর থেকে যেন আমি পড়ার আওয়াজ পাই। এই বলে কমলা সেখান থেকে চলে যায়। তখন বানি তার ভাই টোকাইকে বলে, কি হবে রে ভাই, মা তো আমাদের কিছুতেই যেতে দিচ্ছে না, কিন্তু আমার তো চালতা দিয়ে টক ডাল খেতে খুব ইচ্ছে করছে। তুই চিন্তা করিস না দিদি, মা যখন দুপুরে ঘুমাবে আমরা খেলতে যাওয়ার নাম করে ওখানে যাব, আর সন্ধে হওয়ার আগেই চালতা কুড়িয়ে বাড়িতে চলে আসবো। ব্যাস, কিল্লা ফতে, মা কিছুই বুঝতে পারবে না। তারপর এসব বলার পর চুপি চুপি বেরিয়ে চালতা তলার দিকে যেতে থাকে। সেখানে গিয়ে এত ঘন বন জঙ্গল দেখে বানিয়ে টোকাইয়ের গা ছমছম করতে থাকে। তারপর তারা ডাইনির চালতা তলা থেকে যেই না চালতা তুলে বস্তায় ভরবে, ঠিক তখনই আকাশটা কালো মেঘে ছেয়ে যায়। প্রচন্ড দমকা হাওয়া বইতে শুরু করে। এই দেখে বানিয়ে টকাই প্রচন্ড ভয় পেয়ে যায়। তারপর শুরু হয় মুষলধারে বৃষ্টি। তখন তারা ওই চালতা গাছের নিচেই চুপটি করে দাঁড়িয়ে যায়। দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসে। এই ভাই, আমার খুব ভয় করছে, এখন কি করে বাড়ি যাব? মা তো আজ আমাদের খুব পিটুনি দেবে। ঠিক তখনই হারিকেন হাতে বেরিয়ে আসে ওই ডাইনি বুড়ি। এই দিদি, ওই বুড়ি তো হারিকেন হাতে নিয়ে এদিকেই আসছে। এটাই সেই পেতনি নয় তো, যে রোজ রাতে গ্রামে ঢুকে সবাইকে তুলে নিয়ে যাচ্ছে? তারপর হারিকেন ডাইনি তাদের সামনে এগিয়ে যায় আর বলে, এই কে রে, কার এত বড় সাহস আমার চালতা বনে ঢুকে আমার চালতা কুড়োচ্ছিস? সামনে আয় বলছি, আজ তোদের মেরে তোদের রক্ত চুষে খাবো। দিদি, ডাইনি বুড়ি মনে হয় ভালো চোখে দেখতে পায় না, চল তাড়াতাড়ি এখান থেকে পালাই। এই বলে যখন তারা দুজন পালাতে যাবে, এমন সময় ডাইনি হারিকেন তুলে তাদের মুখ দেখে ফেলে। বানি আর টকাইও ডাইনি বুড়ির দিকে তাকিয়ে প্রচন্ড ভয় পেয়ে যায়। তারা আর সেখান থেকে পালাতে পারে না। এ তো দেখছি কচি কচি দুটো ছেলে মেয়ে, তোদের এত বড় সাহস, এইটুকু বয়সে এই ঘন জঙ্গলে চালতা কুড়োতে এসেছিস? তোরা জানিস এই চালতা গাছ আমার?
এই হারিকেন ডাইনির, হা 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 হা। হারিকেনের আলোয় একবার যখন তোদের মুখ দেখে ফেলেছি, এবার তোদের হাড় মাংস চিবিয়ে খাবো। আমাকে মেরো না, আমাদেরকে ছেড়ে দাও। তোমার মনে কি একটু দয়া মায়া নেই? আমাদের মতো এত ছোট ছোট বাচ্চাকে তুমি মেরে ফেলবে বলছো? আমরা তোমার কি ক্ষতি করেছি? তোমার কি কোনোদিন কোনো ছেলে মেয়ে ছিল না যে তুমি আমাদের এইভাবে মারতে চাইছো? টকাইয়ের মুখে এমন কথা শুনে হারিকেন ডাইনি হাউমাউ করে কেঁদে ওঠে। শুনবি, শুনবি তোরা আমার সাথে কি হয়েছে? শুনবি, শুনবি তোরা কেন আমার এই আত্মা চালতা গাছে হারিকেন হাতে ঘুরে বেড়ায়? শোন, শোন তাহলে।